থাক, এটা হচ্ছে এক্সাম ডিসকাশন, প্রিভিয়াস এক্সাম যেগুলো আছে তাদের ডিসকাশন করাটা খুব দরকার। কারণ পরীক্ষার খাতা আমি অনেকেরই দেখেছি, কিন্তু সঠিক বেঠিক এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নিলে ভালো হয়। দেখো, প্রথম হচ্ছে আমি ফোর্থ জেনারেল এক্সামটা ডিসকাস করব। ফোর্থ জেনারেল এক্সাম, প্রত্যেকের কাছে কোশ্চেন পেপার আছে কি? হয়তো সবাই দেখতে পাবি না, আমি তাহলেও একটু অ্যান্সার পেপার নিশ্চয়ই তোমাদের কাছে আছে। অ্যান্সার পেপার যেহেতু তোমরা ঘরে দিয়েছো, এটা বের করে রাখতে পারো। বলছে দেখাও যে লাস্ট, হ্যাঁ, এটা কোনটা? ফোর্থ জেনারেল এক্সাম তোমরা দিয়েছিলে? সিম্পল হারমোনিক, হ্যাঁ এটা দিয়েছিলে। এটা আমি দেখেছি, এটা আমি দেখেছি। ফিফথটা তোমাদের ঘরে আছে না? তাহলে ফোর্থটা আগে বলে দিই, পটাপট বলে দিই। ঠিক, 10টা কোশ্চেন আছে। প্রথমে বলেছে দেখাও যে ভারযুক্ত স্প্রিং এর গতি, সরল দোল গতি। তাহলে স্প্রিং মাস যদি থাকে, এদের গতি দেখাচ্ছে, গতি হচ্ছে SHM, এটা প্রমাণ করতে দিয়েছে। এটা প্রত্যেকেই করেছে। সেটা হচ্ছে একটা স্প্রিং আছে, একটা ভর আছে, এটা ধরে নাও তার সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে যদি আমি একটু সরিয়ে নিই স্প্রিংটাকে এক্স পরিমাণ, এই দিক দিয়ে যদি এক্স পরিমাণ সরিয়ে নিই, তাহলে এটা স্ট্রেচ হবে, এই বরাবর একটা কে এক্স ফোর্স কাজ করবে। এই কে এক্স ফোর্সটা এম ভরের উপর কাজ করবে, তার একটা ত্বরণ তৈরি হবে এই বরাবর। কোন দিকে? সরণ যেদিকে তার বিপরীত দিকে। তাহলে সেটা হচ্ছে প্রত্যানায়ক বল। এটা প্রত্যেকেই মোটামুটি ঠিকঠাক করেছো। প্রত্যানায়ক বল, তাহলে প্রত্যানায়ক বল এফ সমান হবে, স্প্রিং দেবে টেনে মাইনাস কে এক্স, কারণ বলটা বিপরীত দিকে এর থেকে। আর এই যে বল, প্রযুক্ত বল, এটা সমান হয় এম ইন্টু এ সমান মাইনাস কে এক্স। সেখান থেকে আমরা পাই ত্বরণ সমান হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাহলে এই যে মাইনাস কে বাই এম, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম। এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই কথাটা লিখতেই হবে। এসএইচএম প্রমাণের সময় ত্বরণ সরণের সমানুপাতিক, সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে এটা এসএইচএম। এখান থেকে টাইম পিরিয়ড যদি বার করতে দেয়, ওমেগা ইকুয়াল টু হবে রুট ওভার অফ কে বাই এম। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে টাইম পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্ট ছিল, 1 নম্বরের প্রথম পার্ট ছিল। সেকেন্ড পার্টটা কি আছে? সেকেন্ড পার্টটা বলছে এই স্প্রিং চাঁদে নিয়ে গেলে দোলনকালের কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে প্রিয়ন্তন, বলতে পারবে? যদি আমরা চাঁদে নিয়ে চলে যাই, কোনো পরিবর্তন হবে না। চাঁদে নিয়ে গেলেও নো চেঞ্জ। চাঁদ কি পৃথিবীর কেন্দ্র? অমুক তমুক, যেখানে খুশি নিয়ে চলে যাও। এটা তো জি এর উপর নির্ভর করে না, এটা জি এর উপর নির্ভর করে না, নো চেঞ্জ। তার মানে পি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এই দুটো শুধুমাত্র কার উপর নির্ভর করে? এম এর উপর, যেটা হচ্ছে ভর, আর কে মানে হচ্ছে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। এই দুটোর উপর নির্ভর করে, কারোর উপর, বাদবাকি কারোর উপর কিন্তু নির্ভর করে না। অ্যান্সার হয়ে গেল 2। 2 নম্বর একটা বলছে একটি শিশু দোলনায় ঝুলছে, এই অবস্থায় দোলনাটিতে সমভরের একটি শিশু বসলো, পর্যায়কালের কি পরিবর্তন হবে? তাহলে এরকম একটা একটা জায়গায় একটা দোলনা ছিল, সেখানে এক বাচ্চা, এই দোলনাটার মধ্যে এক বাচ্চা বসেছিল, এবং একটা বাচ্চা বসে আছে। এবার যদি দুটো বাচ্চা বসে তাহলে কি হবে? কি হবে বলো? এখানে যদি দুটো বাচ্চা বসে তাহলে কি হবে? এই, এটা তো একটা দোলকের মতো, এইভাবে দুলছে এইভাবে দুলছে। তাহলে এটাকে আমরা ভাবতে পারি যে এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে, এটা যদি তার হয়, এটা যদি তার হয় তাহলে এটা এসএইচএম ভাবতে পারি। এবার এসএইচএম যদি ভাবি, তাহলে টাইম পিরিয়ডটা হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এখানে এই যে তারের দুটো বাচ্চা বসার পর যে তারের যে দৈর্ঘ্যের প্রসারণ, সেটা প্রায় নগণ্য। দৈর্ঘ্যের প্রসারণ খুব কম, খুব কম। তার মানে একটা বাচ্চার জায়গায় দুটো বাচ্চা বসলে দৈর্ঘ্য কিন্তু তেমন পরিবর্তন হবে না। তাহলে দৈর্ঘ্য যদি পরিবর্তন না হয় আর জি হচ্ছে সেই স্থানে স্থির, তার মানে এখানে যদি টাইম পিরিয়ড যা হবে টি ওয়ান যদি হয়, এখানে টাইম পিরিয়ড যদি টি টু হয়,
তাহলে T1 ইকুয়াল টু মোটামুটি T2 হবে। তো এখানে হবে নো চেঞ্জ, কোনো পরিবর্তন কিন্তু হবে না। এখানে অনেকে কিন্তু ভুল করেছো, আমি দেখেছি। নেক্সট নেক্সট বলেছি এল দৈর্ঘ্যের, বলো বলো। কেন 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 ভর কেন্দ্র চেঞ্জ হবে? একজনের মাথায় তো আরেকজন বসেনি। ধর এই তারের তো ভর কিছু নেই, তারগুলো তো আর সেরকম তেমন কিছু ভর নেই। ইফেক্টিভ যে দৈর্ঘ্য, দেখ আমি যদি এটা এই সিমিলার প্রবলেমটাকে আমি এটাকে অর করে দিচ্ছি। ধরে নাও এরকম একটা তার আছে, এখানে একটা এম ভরের বস্তু আছে, আর এখানে একটা তার আছে, এখানে 2m ভরের বস্তু আছে। দুজনের দৈর্ঘ্য ধরো সেম, এখানে অভিকর্ষ ত্বরণ জি, এখানে অভিকর্ষ ত্বরণ জি। তাহলে টাইম পিরিয়ড কিসের উপর নির্ভর করে? ভরের উপর কি নির্ভর করে? ভর তো কেটে যায়, 2π√L/g হবে। এটা অনেকে আমি দেখেছি স্প্রিং এর সাথে কম্পারিজন করেছো, সো দ্যাট ওয়াজ রং। তার পরের দিনের আমি 5 নাম্বার পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নটা দিয়েছিলাম যে একজন যদি দাঁড়িয়ে যায় তাহলে কি হবে, মনে আছে? তার পরের প্রশ্নে আমি দিয়েছিলাম এক্সাম 5-এ, এই প্রবলেমটা দিয়েছিলাম এক্সাম 5-এ। আমি দিয়েছিলাম যদি দাঁড়িয়ে পড়ে, এরকম একটা দোলনা আছে, সেখানে একজন এরকম বসেছিল ধরে নাও, এরকম বসেছিল, যা আঁকছি, এরকম বসেছিল, সে দাঁড়িয়ে পড়েছে। সে যদি এখানে দাঁড়িয়ে পড়ে তাহলে কি হবে? দাঁড়িয়ে পড়লে তোমার ভর কেন্দ্রটা উপরে চলে যাবে, এখানে যদি সে দাঁড়িয়ে যায়। তাহলে এখানে শিফটিং অফ ভর কেন্দ্র হবে, শিফটিং অফ সেন্টার অফ মাস হবে। তার মানে এখানে ইফেক্টিভ দৈর্ঘ্য এরকম কিছু একটা হবে। এইখানে ছিল L1, এখানে হচ্ছে L2, তাহলে L2 ইজ লেস দ্যান L1। তাহলে টাইম পিরিয়ড T ইকুয়াল টু 2π√L/g। তার মানে এখান থেকে বলতে পারি T ইজ প্রপোর্শনাল টু √L। তাহলে সেকেন্ড কেসে L কমলো, L যদি কমে তাহলে T কমবে। T কমলো মানে কুইক দুলবে, কুইক দুলবে। সো দিস ইজ টু ডিফারেন্ট কোশ্চেন, যেটা আমি দুটো প্রশ্নে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করেছিলাম। এখন ক্লিয়ার হলো বিজিৎ? দোলনা থেকে নেমে দোলনা থেকে নেমে গেলেও তাই হবে, কোনো চাপ নেই, একই পর্যায়কাল নিয়ে দোলবে, দোলনার যে নিজের ওজন আছে। এবার হেঁটে যেতে হ্যাঁ, পাটার উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দুলছে, ঠিক। আচ্ছা, তার মানে ওটা বুঝতে ভুল হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা দেখো দেওয়া আছে এল দৈর্ঘ্যের এ প্রস্থচ্ছেদের একটি ভরহীন তারের এক প্রান্তে এম ভরের বস্তু ঝুলিয়ে দিলে বস্তুটি সরল দোলগতি সম্পন্ন করবে, কম্পাঙ্ক নির্ণয় করো। একটা ধরেছি এরকম একটা এল দৈর্ঘ্যের এ প্রস্থচ্ছেদের এল দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এরকম একটার উপরে এম ভর ঝুলিয়ে দিয়েছে, তাহলে এখানে এমজি বল কাজ করবে, সেই এমজি বলটা এখানে কাজ করবে। তাহলে তার জন্য এর খানিকটা এক্সটেনশন হবে এক্স পরিমাণ। সেই এক্সটেনশন হওয়ার জন্য, এটা খানিকটা এক্সটেন্ড হওয়ার জন্য এর ভেতরে একটা প্রত্যানায়ক বল কাজ করবে। ও চাইবে না আমি এক্সটেন্ড হই। সেই প্রত্যানায়ক বল যদি আমি এফ ধরি, তাহলে সেই এফ সমান কি হয় আমরা জানি, এফ বাই এ বুকে সূত্র সমান হচ্ছে ওয়াই ইন্টু এক্স বাই এল। এবার এই এফটা যদি প্রত্যানায়ক বল হিসেবে ধরি তাহলে এটা হবে মাইনাস এফ, প্রত্যানায়ক বল হিসেবে ধরলে। তাহলে এখান থেকে আমি লিখবো এফ ইকুয়াল টু, এই মাইনাসটা এদিকে আসবে, এটাকে প্রত্যানায়ক বল ধরলাম, প্রত্যানায়ক বল। তাহলে এফ সমান মাইনাস ওয়াই এ বাই এল ইন্টু এক্স। এবার দেখো ইয়াং মডুলাস কনস্ট্যান্ট, দৈর্ঘ্য কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমি বলতে পারি এটাকে যদি ভর, এই 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 এম ভরের বস্তুটার উপর প্রত্যানায়ক বল কাজ করবে এম ভরের বস্তুটার উপর, তাহলে আমি লিখতে পারি এম ইন্টু এ সমান হচ্ছে এম ইন্টু এ সমান
মাইনাস ওয়াই এ বাই এল ইন্টু এক্স, তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান মাইনাস ওয়াই এ বাই এম ইন্টু এল ইন্টু এক্স। সো দিস ইজ ওমেগা স্কোয়ার, দিস ইজ ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে ওয়াই এ বাই স্মল এম এল, তাহলে ওমেগা সমান হচ্ছে রুট ওভার অফ ওয়াই এ বাই স্মল এম এল, তার মানে টাইম পিরিয়ড সমান হচ্ছে 2 পাই রুট ওভার অফ ছোট হাতের এম এল বাই ওয়াই এ। আর এখানে কি লিখবো, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মানে হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সো দিস ইজ দ্য ফান্ডা অফ বিকামিং এস এইচ এম। মাইনাস চিহ্ন না দিলে তুমি সরণ ত্বরণের বিপরীতমুখী সেটা বলতে পারবে না, সরণ ত্বরণের বিপরীতমুখী বলতে পারবি না তুই। অ্যাকচুয়ালি কেসটা যেটা হয় সেটা হচ্ছে, এটা তারটাকে তো আমি জুম করে এঁকেছি, এটা যদি পাতলা করে আঁকি তারটাকে, তাহলে এই হলো তার, তার উপরে আমি এম ভরের বস্তুটা লিখেছি, তাহলে এই দিকে কাজ করছে এমজি, এটা তো এর ফোর্স, তার তখন টেনে এইদিকে একটা এফ ফোর্স দেবে, যে এফ ফোর্সটা আবার তোর স্থিতিস্থাপক এফ বাই এ, যেটা এফ ফোর্সের জন্য যেটা হবে, যে পীড়নটা তৈরি হবে তার সমান হবে। সেটাও পীড়নটাও প্রত্যানায়ক বল হিসেবে আমরা ধরি, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু প্লাস মাইনাস এই ব্যাপারটা ধরি না, কিন্তু এসএইচএম এর ক্ষেত্রে আমার কেস স্পেসিফিক হিসেবে ওখানে তখন মান নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু এফ বাই এ, যেটা এফ বাই এ পীড়ন, এটা হচ্ছে একটা ঠিক স্কেলার বলবো না, তবে একমুখী বা ওয়ান ডাইমেনশনাল হলে এটা কিন্তু স্কেলার রাশি, আর এটা যদি 3D হয় তাহলে এটা হচ্ছে টেনসার রাশি। তোমাদের প্রশ্ন করতে পারে এরকম একটা কোশ্চেন, হঠাৎ মনে পড়লো, তোমাদের নিশ্চয়ই ডিসকাশনের সময় আমি বলেছিলাম যে পীড়ন এবং বিকৃতি কি ধরনের রাশি, কেউ বলতে পারবে? স্কেলার না ভেক্টর? কেউ আলোকপাত করো। বলো কুইক কুইক, একদম র্যাপিড ফায়ার হবে, কারণ এগুলো তোমরা অলরেডি করেছো। হ্যালো 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 হ্যালো। এরা দুজনেই যদি একমাত্রিক, একমাত্রিক বিকৃতি হয়, বিকৃতি বা পীড়ন হয়, বিকৃতি হয়, সেক্ষেত্রে বিকৃতিও স্কেলার, পীড়নও স্কেলার, এটা কিন্তু আমি বলেছিলাম তোমাদের ক্লাসে। আদারওয়াইজ যদি 3D ধরি, চারিদিক দিয়ে ধরি, তাহলে বিকৃতি এবং পীড়ন দুটোই হচ্ছে টেনসার, এরা হচ্ছে টেনসার। যদি শুধুমাত্র একটা দিক বরাবর টানা অনুদৈর্ঘ্য কেস যদি ধরি, অনুদৈর্ঘ্য কেস যদি ধরি শুধু, তাহলে আমি এটাকে স্কেলার হিসেবে ধরতে পারি। কিন্তু যদি চারিদিকের কেস আমরা আলোচনা করি, তাহলে এটা আর কিন্তু স্কেলার থাকে না, এটা বিভিন্ন ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, তো এটা মাল্টি ডাইমেনশনাল হয়ে যায়। শুধু স্কেলার এবং ভেক্টরের চেয়েও আরো বেশি এর মাত্রা আছে, বেশি ডাইমেনশন আছে। ঠিক এইভাবেই লিখবে, যদি একমাত্রিক বিবেচনা করা হয় তাহলে এরা হচ্ছে স্কেলার, যদি বহুমাত্রিক, বহুমাত্রিক 3D বা 2D এদের বিকৃতি পীড়ন হয়, বিকৃতি পীড়ন হয়, তাহলে সেটা হবে টেনসার রাশি। ওকে, একদম কনফিডেন্টলি লিখবে, যদি কেউ না জেনে থাকে তাহলে তোমার খাতা দেখে জেনে নেবে। তারপর 4 নাম্বার, 4 নাম্বারটা বলেছে বাস্তবে পীড়ন বিকৃতি এগুলো সবই টেনসার রাশি, বোঝা গেল? কিন্তু সবাই ভাবে যে পীড়ন মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, এটা চাপের মতো একটা জিনিস। কখনো কখনো আমরা যখন আয়তন বিকৃতির কথা বলি তখন চাপ দিয়ে বলি, তাহলে চাপ যদি বলছি তাহলে কেন আমি স্কেলার বলবো না? তো তাদের তাদের লজিক ভুল কিছু না, কিন্তু তাদের লজিক তখনই খাটবে যদি ওটা ওয়ান ডাইমেনশনাল হয়। যদি চারিদিক দিয়ে হয় তাহলে মানে সমস্ত ডাইমেনশনে যদি আলাদা আলাদা ফোর্স ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয় এবং এটা বিশাল ম্যাট্রিক্স হয়, মানে এরকম কেস হয়।
এরকম কেস হয়। পীড়নের একটা বড় ম্যাট্রিক্স হয় এরকম, এটা পীড়ন সমান ইয়াং মডুলাসের একটা বড় ম্যাট্রিক্স হয় ইন্টু বিকৃতির একটা বড় ম্যাট্রিক্স হয়, এরকম করে গুণ হয়ে জিনিসটা হয়। সো ইট ইজ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক হয় সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের ডিটারমাইন হয় যে ওটা কত র্যাঙ্কের টেন্সার। ম্যাট্রিক্স ইজ এ টেন্সার অফ র্যাঙ্ক 1, র্যাঙ্ক, যাই হোক র্যাঙ্ক সেটা ডিটারমাইন করা যায়। স্কেলার, স্কেলার এইটা যদি তুমি ধরে নাও তোমরা সেট পড়েছো, সেট, সেট, এই টোটাল সেটটা যদি হয় তোমার টেন্সারের যদি সেট হয়, তাহলে টেন্সারের মধ্যে এই পার্টটা হচ্ছে স্কেলার ছোট্ট একটা অংশ, আর এই পার্টটা হচ্ছে ভেক্টর ছোট্ট একটা অংশ, দুটোই খুব ছোট্ট, আর বাদ বাকি সব টেন্সার। স্কেলার হচ্ছে টেন্সার অফ র্যাঙ্ক 0, টেন্সার অফ র্যাঙ্ক 0, এগুলো তোমাদেরকে আমি বলিনি যখন আমি ভেক্টর পড়িয়েছি চিরন্তন। টেন্সার অফ র্যাঙ্ক 1 ভুলে গেছো? এই টেন্সার সম্বন্ধে কোনো কথা কোনোদিন বলিনি স্কেলার ভেক্টর পড়ানোর সময়, খুব ইম্পর্টেন্ট এগুলো। তো রাশি শুধুমাত্র স্কেলার আর ভেক্টর হয় না, টেন্সারও হয়। ওকে, এনিওয়ে, তারপরে 4 নম্বরের প্রশ্নটা। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি বস্তু সরল দোলকেতে দুলছে, দোলনের বিস্তার এসএইচএম বলে দিয়েছে, দোলনের বিস্তার বলেছে, দোলনের বিস্তার, এই বিস্তার বলেছে 4 সেন্টিমিটার, পর্যায়কাল টাইম পিরিয়ড বলেছে 3 সেকেন্ড, বলছে সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করে, সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু, দিস ইজ ইম্পর্টেন্ট, থেকে যাত্রা শুরু, এখান থেকে যদি যাত্রা শুরু করে বিস্তারের অর্ধেক আসতে টাইম কত লাগবে? বিস্তারের অর্ধেক আসতে টাইম কত লাগবে? কত সময় লাগবে? তাহলে বলো, সর্বোচ্চ অবস্থা থেকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে ইকুয়েশন কি লিখবো? সরণের ইকুয়েশন কি লিখবো? সরণ x সমান কি লিখবো? সর্বোচ্চ অবস্থা, ভেরি গুড, a cos ওমেগা টি, কারণ t ইকুয়াল টু 0 যদি বসায় তাহলে cos 0 হয় 1, x তখন হয় a, তার মানে সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করছে। তাহলে কত টাইমে বিস্তারের অর্ধেক হবে? বিস্তারের অর্ধেক সরণ মানে কি? তাহলে x এর ভ্যালু হবে a/2, তাহলে কখন a/2 হবে বসাও, তাহলে x এর ভ্যালু a/2 যদি বসি তাহলে a/2 সমান a ইন্টু cos ওমেগা টি, a কেটে গেল, তাহলে cos ওমেগা টি সমান হচ্ছে হাফ, হাফ হচ্ছে cos 60 তে, তাহলে cos ওমেগা টি সমান হচ্ছে cos 60 মানে π/3, তাহলে ওমেগা টি সমান π/3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা টি সমান হচ্ছে π/3, ওমেগা মানে 2π/T, 2π/T সমান হচ্ছে π/3, পাই উড়ে গেল, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে টি ইকুয়াল টু, এখানে একটা টি আছে, টি ইকুয়াল টু হচ্ছে T/6, ক্যাপিটাল টি দিয়েছে 3 সেকেন্ড, তাহলে টি সমান হচ্ছে 3/6 সমান হচ্ছে হাফ সেকেন্ড। এ কি কঠিন ছিল এটা চিরন্তন? এইগুলোই হলো ব্যাপার, ইজি, ইজি বিজি, এগুলো কিন্তু পড়ার, ওই তো দেবে তো তোমাকে মাঝে মাঝে, মাঝে মাঝে তোমাকে এক্সট্রা ইনফরমেশন দেবে। তুমি বিস্তারের ইকুয়েশন যদি লিখো এখানে 4 লিখবে আর এখানে 4/2 লিখবে, যদি তোমার মজা লাগে করতে কোনো অসুবিধে নেই। কখনো কখনো এক্সট্রা ইনফরমেশন তোমাকে দেবে, এই ইনফরমেশনটা লাগেনি কিন্তু বসাতেই তুমি পারো, তুমি 4 cos ওমেগা টি লিখতেই পারো, অসুবিধা নেই। 5 নাম্বারের প্রবলেম, 5 নাম্বার বলছে একটি দোলকের বিস্তার, দোলকের বিস্তার, সরল দোলকের বিস্তার, বিস্তার থিটা ক্ষুদ্র যদি হয় তাহলে দেখাও সুতোর সর্বোচ্চ টান, সুতোর সর্বোচ্চ টান সমান হচ্ছে mg ইন্টু 1 প্লাস থিটা স্কোয়ার। এটা কি করে দেখাবো? প্রথমত হচ্ছে সর্বোচ্চ টান কোথায় হবে? সরল দোলক যদি হয় তার সর্বোচ্চ টান কোথায় হবে গো? সর্বোচ্চ টান কোথায় হবে? একদম নিচে না একদম ধারে? একদম মিন পজিশনে, কারণ এইদিকেই এমজি আর এখানে ওর বেগ থাকবে ইউ, তাহলে ইউ যদি বেগ হয়, এল যদি এর দৈর্ঘ্য হয়,
তাহলে এই বরাবর একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে এম ইউ স্কোয়ার বাই এল। তাহলে পুরো ইউ সব থেকে বেশি। আর কোনো একটা অ্যাঙ্গেল করে যদি থাকে মিন পজিশন থেকে, তাহলে প্রথমত হচ্ছে এমজির একটা উপাংশ এদিকে কাজ করবে যেটা এমজির থেকে কম। আর এখানে বেগ যেমন ইউ ছিল, এখানে বেগ হবে ভি, সেই ভিটাও আবার কম। তাহলে এম ভি স্কোয়ার বাই এল কাজ করবে। তাহলে এটাও কম, এটাও কম। তাহলে অন্যান্য যে কোনো জায়গায় কিন্তু তোমার টানের মান সবচেয়ে কম হবে। সবচেয়ে বেশি টানের মান কোথায় হবে? একদম সর্বনিম্ন বিন্দুতে। বিস্তার কত বলেছে? থিটা। তাহলে বিস্তার হচ্ছে থিটা, ধরে নাও এরকম কোন একটা জায়গায় বিস্তার আছে, এরকম কোন একটা জায়গায় বিস্তার আছে থিটা। তাহলে থিটা যদি বিস্তার হয়, তাহলে এখানে যখন ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে, এখানে বেগ কত হবে? বেগ কত? ম্যাক্সিমাম পয়েন্টে বেগ কত? তাহলে এখানে বেগ 0। তাহলে বেগটা কি হবে? এখান থেকে এখানে এলে কি করে ক্যালকুলেট করব? শক্তির সংরক্ষণ সূত্র করে। এই ছিল, এখানে এই এলো, তাহলে এখানে বেগ ছিল 0, এখানে হচ্ছে বেগ ভি ইকুয়াল টু 0, এখানে আমি পাচ্ছি ইউ। তাহলে এখানে কত হাইট তফাৎ হচ্ছে? হাইটের তফাৎ, এটা যদি এল হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে এল কস থিটা। তাহলে এই যে হাইটের কথা আমরা আলোচনা করছি এইচ, এই এইচ ইকুয়াল টু হবে এল, এখান থেকে এইটুকু হচ্ছে এল, এল মাইনাস এল কস থিটা। তাহলে এল ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার এটা হলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে পারি যে যতটা পোটেনশিয়াল এনার্জি এখানে হাই ছিল, পোটেনশিয়াল এনার্জি কমে গেল, ততটাই ওর কাইনেটিক এনার্জি বাড়বে। তার মানে হাফ এম ইউ স্কোয়ার সমান হচ্ছে এম জি এইচ। তাহলে এটা এম এম কাটলে ইউ স্কোয়ার সমান পাবো 2gh। তাহলে কত টান পাবো এখানে? টি সমান, টি সমান এমজি তো আছেই, প্লাস একটা এম ইউ স্কোয়ার বাই এল হবে। তাহলে এম ইউ স্কোয়ার মানে হচ্ছে 2gl 2gh বাই ইউ স্কোয়ার বাই এল। এই একটা জিনিস আমি পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। এইচ মানে আবার কি? এল ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে টান সমান কত পাবো? টি সমান, এখান থেকে আমি লিখতে পারবো এমজি প্লাস এমজি, তাহলে 2mg ইন্টু এইচ মানে হচ্ছে এল ইন্টু 1 মাইনাস কস থিটা বাই এল। তাহলে শুধুমাত্র 1 মাইনাস কস থিটা। তাহলে এটাকে আমরা কি রকম লিখতে পারি? পি ইকুয়াল টু আমি পেয়েছি এমজি প্লাস 2mg ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার বলা আছে থিটা হচ্ছে ক্ষুদ্র। থিটা ক্ষুদ্র হলে আমরা কি জানি? কস থিটা সমান হয় 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এবার এরকম চলতে থাকে। এবার থিটা ক্ষুদ্র হয়ে গেলে এই পার্টগুলো সব নগণ্য, শুধু এইটুকু নেব। তার মানে কস থিটা সমান আমরা লিখবো, কস থিটা সমান আমরা লিখবো 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে এখানে বসাও। তাহলে টি সমান এমজি প্লাস 2mg ইন্টু 1 মাইনাস 1 মাইনাস কস থিটা মানে এইটা। তাহলে 1 মাইনাস এইটা, তাহলে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস থিটা স্কোয়ার বাই 2। তাহলে এটা এটা কেটে গেল, 1 1 কেটে গেল, তাহলে থিটা স্কোয়ার বাই 2 পড়ে থাকলো, এটা কেটে গেল 2। তাহলে হলো এমজি প্লাস এমজি থিটা স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে এমজি ইন্টু 1 প্লাস থিটা স্কোয়ার। সো দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 6 নম্বরের কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেন বলা আছে এসএইচএম সম্পন্নকারী একটি কণার সাম্যাবস্থান থেকে সরণ x সমান 5 sin ওমেগা টি প্লাস 3 পাই বাই 2 এত সেন্টিমিটার এর সময়ের সাথে গতিশক্তির চিত্রাঙ্কন করো। তাহলে কাইনেটিক এনার্জি ভার্সাস টাইম গ্রাফ আঁকতে দিয়েছি। এরকম প্রবলেম তোমাদের হয়তো পরীক্ষায় কেউ দেওয়ার করবে না, আহ, মানে এই ধরনের হয়তো নাও দিতে পারে, দিতেই পারে, দিলে ভালো। তো এই দেখো দেখো অল সাইন ট্যান কস। তাহলে এটা কার ঘরে পড়ছে? 3 পাই বাই 2 কার ঘরে পড়ছে? কার ঘরে পড়ছে? এই ঘরে পড়ছে, কসের ঘরে। তাহলে প্রথমত এটা আমি লিখতে পারি, তাহলে x সমান 5, সাইনের জায়গায় 3 গুণ আছে, তাহলে কস হবে, কস ওমেগা টি হবে, প্লাস এখানে হচ্ছে দেখো 3 দিয়ে গুণ আছে বলে একটা মাইনাস হবে। সো দিস ইজ এক্স।
তাহলে ভি সমান কত হবে, ডেরিভেটিভ মেরে দাও, ডেরিভেটিভ মারলে কত হবে, ডেরিভেটিভ মারলে হবে 5 -5 ইন্টু কস ওমেগা টি হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি, তাহলে মাইনাস ওমেগা ইন্টু সাইন ওমেগা টি, তাহলে এইটা হলো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 ওমেগা ইন্টু সাইন ওমেগা টি, তাহলে এটা হচ্ছে ভি। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কত হবে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার মানে এইটা 5 5 25 ইন্টু ওমেগা স্কোয়ার, এই সব কনস্ট্যান্ট ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে কাইনেটিক এনার্জি এখানে যা পাচ্ছ এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে নির্ভর করছে কার সাথে, কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি যা হবে তার স্কোয়ার করে দিতে হবে, তাহলেই হবে, অ্যামপ্লিটিউডটা আলাদা হবে। তাহলে কাইনেটিক এনার্জি আমরা দেখতে পাচ্ছি ইজ প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে সাইন কিছু একটা কনস্ট্যান্ট হবে, তাহলে সাইন ওমেগা টির ফর্মুলা কি, সাইন ওমেগা টি দেখতে এরকম হয়, সাইন ওমেগা টি, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি কিরকম হবে, সাইন স্কোয়ার ওমেগা টি হবে মাইনাস আর মাইনাস থাকবে না, মাইনাসের জায়গাটাও প্লাস হবে, প্লাসের জায়গাটাও প্লাস হবে, খালি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কিছু একটা, এই হবে, তাহলে কিছু একটা কনস্ট্যান্ট ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি হবে এরকম। তো দিস ইজ ইওর কাইনেটিক এনার্জি। যদি এখানে কনস্ট্যান্টটা মান একের চেয়ে বেশি হয় তাহলে উপর দিকে উঠবে আর একটা কিছু হবে, এরকম হবে, এরকম হবে, দুটো সব একই হবে দেখতে, এরকম হবে। যদি একের চেয়ে কম হয় তাহলে এরকম হবে, যা হবে তাই হবে, কিন্তু দেখতে প্যাটার্ন উইল বি সেম, দিস প্যাটার্ন। কারোর প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু জিজ্ঞাসা করবে। ওকে, নেক্সট 7 নাম্বার, কনস্ট্যান্টের ভ্যালু মাইনাস হওয়ার কোনো জায়গা নেই, কারণ কাইনেটিক এনার্জি কোনোদিন নেগেটিভ হতে পারে না। বল হাফ এম ভি স্কোয়ার কোনদিন নেগেটিভ হবে, ঠিক। নেক্সট 7 নাম্বার, 7 নাম্বার দেওয়া আছে প্রমাণ করো থিটা নতি বিশিষ্ট নততল, থিটা, এটা আমি করিয়ে দিয়েছিলাম অঙ্ক তোমাদের, এটা তোমরা দেখে নিও, থিটা নতি বিশিষ্ট নততলে, নততলে অবাধে পতনশীল, আচ্ছা নততল বরাবর, নততল বরাবর অবাধে পতনশীল গাড়ির, পতনশীল গাড়ির মধ্যে পেন্ডুলাম, পেন্ডুলাম মানে এরকম ধরে নাও একটা নততল আছে, তার হচ্ছে নতি হচ্ছে থিটা, তার মধ্যে একটা গাড়ি আছে, যে গাড়িটা গড়গড় 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 করে পড়ছে এই দিক দিয়ে, কত ত্বরণে পড়বে গো, গড়গড় 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 করে কত ত্বরণে পড়বে, যদি একদম অবাধে পতনশীল হয় পিছলে পড়ে তাহলে কত ত্বরণে পড়বে, একই, জি সাইন থিটা, জি কস থিটা নয়, জি সাইন থিটা। তাহলে এখানে যে তোমার পেন্ডুলামটা থাকবে তার উপরে এইদিকে একটা ত্বরণ, কি ত্বরণ কাজ করবে, ছদ্ম ত্বরণ, জি সাইন থিটা কাজ করবে। আর কি কাজ করছে গো, আর লম্ব দিকে এই নিচের দিকে কাজ করছে জি, তাহলে আমি দেখবো নেট কত কাজ করছে, তাই হবে, নেট কত ফোর্স কাজ করছে, তাহলে একে দুটো ভাগে ভাগ করে দাও, এই বরাবর, এই বরাবর একটা ভাগ করে দাও, আমরা জানি এটা হয় জি কস থিটা আর এটা হয় জি সাইন থিটা, তাহলে দেখো এর উপর জি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো জি কস থিটা, তাহলে জি ইফেক্টিভ সমান হচ্ছে জি কস থিটা। তাহলে আমি এখানে আমরা লিখতে পারি যে 2 পাই বাই, তাহলে টাইম পিরিয়ড সমান হবে 2 পাই রুট ওভার অফ এল বাই জি কস থিটা, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট আমরা 8 অনেকবার করেছি, 1000 বার, হ্যাঁ 9টা ইম্পর্টেন্ট, 8 সমস্ত রকম প্যাটার্ন আমরা করেছি। 8 এরকম একটা স্প্রিং থাকলো, এখানে একটা স্প্রিং থাকলো, এখানে ভর আন্দোলিত হচ্ছে, এম ভর, এ আন্দোলিত হচ্ছে, এরকম পড়তে পারে, বা ধরে নাও তোমার এরকম স্প্রিং থাকলো, ধরে নাও এখানে একটা স্প্রিং আছে,
সেটা আন্দোলিত হতে পারে। বা আরো যে 4 ধরনের 5 ধরনের প্যাটার্ন, কত নাম্বার পেজ নাম্বার বলতো দেখি এটা ছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেকোনো একটা পড়তে পারে, এখানে 5-6 ধরনের আছে। এটা আমরা ক্লাসে কিন্তু ডিসকাস করেছি, প্রিভিয়াস ক্লাস দেখে নিও। সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে, এই এর উপর একে আমি এক্স পরিমাণ সরাবো এবং এর উপর কত ফোর্স কাজ করবে সেটা ক্যালকুলেট করাবো। কারণ ভরের দোলন হয়, ভরের দোলন হয়, ভরের দোলন। একে যদি আমি এক্স পরিমাণ টানি, তাহলে এখানে এই পুরো জিনিসটা এক্স পরিমাণ টানবে। তাহলে কি হবে বলো? যদি এটাকে এক্স পরিমাণ টানি, এটা করে দিই, দাঁড়াও তো একটা করে দিই, সব ভুলে যাবে। ধরো এই অঙ্কটাই আমি করে দিচ্ছি, এখানে দেওয়া আছে, ভদ্রভাবে ছবিটা আঁকছি। এখানে একটা কপি কল আছে, পুলি আছে, এই এখানে একটা ভর আছে এম ভরে। তোমাকে এই এম ভরের এর দোলনকাল বার করতে দিচ্ছে, এর দোলনকাল, এর কম্পাঙ্ক। তাহলে যার দোলন তাকে আমি এক্স পরিমাণ আগে সরিয়ে দাও, ফার্স্ট কাজ। যদি আমি এক্স পরিমাণ এখানে নামাই, তাহলে এই পুরো জিনিসটাকে এক্স নামতে হবে। পুরো জিনিস যদি এক্স নামে, তাহলে এখানে এক্স পরিমাণ, দেখো এটা দুই দিকে বাঁধা আছে, তাহলে এইখানে এক্স পরিমাণ প্রসারণ হবে, এক্স প্রসারণ হবে, এই দিকেও এক্স প্রসারণ হবে। এবার এই যে 2x টোটাল প্রসারণ হলো এই অংশটার, সেটা কে করবে প্রসারণটা? কে করবে প্রসারণ? 2x টা শুধু স্প্রিং করবে, তাছাড়া তো আর কোনো জায়গা নাই। এই ভরটা যদি এক্স পরিমাণ নামে, তাহলে আমাকে পুলিকে এক্স পরিমাণ নামতেই হবে। পুলি এক্স পরিমাণ কি করে নামবে? যদি স্প্রিং এমন প্রসারিত হয় যাতে করে পুলির বাম দিকেও এক্স নামে, ডান দিকেও এক্স নামে। তাহলে এখানে এক্স প্রসারণ মানে হচ্ছে এখানে এম ভরের এক্স প্রসারণ, এক্স নিচে গমন, এক্স পরিমাণ নিচে গমন, মানেই হচ্ছে, মানেই পুলি এবার স্প্রিং এর 2x প্রসারণ। কোন দিকে? নিচের দিকে। স্প্রিং কি চাইবে সেটা? স্প্রিং চাইবে? চাইবে না। তাহলে এই এই যে আমি এক্স প্রসারণ দিচ্ছি, এটা এটা স্প্রিং এর যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে 2x প্রসারণ স্প্রিং পেয়ে গেছে। 2x প্রসারণ অ্যাডজাস্ট করার জন্য। তো স্প্রিং সহ্য করবে না, তার জন্য স্প্রিং এই বরাবর প্রত্যানায়ক বল দেবে স্প্রিং 2kx। তাহলে এই যে পুরো টান, এই যে তার, লাল যে তারটা এঁকেছি, সেই লাল তারের টান বল হবে 2kx। এই যে লাল যে তার, তার টানটা হবে, তাহলে টি সমান হবে 2kx। আর আমরা জানি একটি দড়ি মানে একটি টান, তাহলে এইদিকে যদি টি হয়, এইদিকেও টি হবে, তার ফলে এইদিকে তোমার টি1 হবে, এই টি1টা। তাহলে এই যে টি1 ইকুয়াল টু 2t হবে। যদি আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই, এখানে যদি শুধুমাত্র আমি পুলিটা ভাবি, তাহলে তার তার এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে স্প্রিংটা আছে, এদিকে কিছু নেই। তাহলে এই স্প্রিংটার জন্য স্প্রিং এইদিকে টান দিয়েছে টি, তাহলে এইদিকেও টান হবে টি, আর এইদিকে টান হচ্ছে ধরে নাও টি1। আর পুলি হচ্ছে মাসলেস, পুলি ভরহীন, ভরহীন। তাহলে আমরা কি লিখতে পারি? টি1 ইকুয়াল টু 2t। আবার টি ইকুয়াল টু কি পেয়েছি? টি ইকুয়াল টু পেয়েছি 2kx, কে ইন্টু 2x, কারণ স্প্রিং এর 2x পরিমাণ প্রসারণ হয়েছে। তাহলে এই যে টি1টা, আবার যদি আমি দেখি, এটাকে যদি আমি ভেঙে দিই, এই এম ভরের উপরেই ক্রিয়াশীল হয়েছে টি1টা। যে এম ভরটাকে আমি এই বরাবর এক্স পরিমাণ সংকোচন করেছিলাম, এই প্রসারণ নিচের দিকে নামিয়েছিলাম, তার নামানোর জন্য, নামানোর জন্য তাকে জোর করে টি1 বল দিচ্ছে, যেটা হচ্ছে 2t এর সমান, এবং কোন দিকে? বিপরীতমুখী। এটাই হচ্ছে ওর প্রত্যানায়ক বল, এটাই প্রত্যানায়ক বল। এই প্রত্যানায়ক বলটাকে আমি লিখতে পারি এফ। সো এফ ইকুয়াল টু হচ্ছে 2t মাইনাস 2t, এক্স এর উল্টো দিকে হচ্ছে, তাহলে সমান হচ্ছে -2 ইন্টু টি, টি মানে আবার হচ্ছে 2kx, তাহলে হচ্ছে -4kx। আর এফ কার উপর ক্রিয়াশীল? এম ভরের উপর,
তাহলে এইটা সমান হচ্ছে এম এ, তাহলে এ সমান হচ্ছে মাইনাস 4k/m ইন্টু এক্স, তাহলে এইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক। এই ধরনের প্রশ্ন হয়তো তোমাদের পরীক্ষায় পড়বে না, পড়লেও পড়তে পারে। পড়লে ভালো, না পড়লে মুচকি হেসে দেবে, সহজ কোশ্চেন পড়লে করে দিয়ে চলে আসবে, কোনো চাপ নেই। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সো ইট ইজ এসএইচএম। তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4k/m, ওমেগা সমান হচ্ছে √4k/m। তাহলে টাইম পিরিয়ড সমান হচ্ছে, এই টাইম পিরিয়ড মানে টার্ম নয়, এটা পর্যায়কাল, পর্যায়কাল সমান হচ্ছে তোমার 2π√m/4k। এই ধরনের যা অঙ্ক থাকবে তোমরা কিন্তু টুক 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 করে করে দেবে, ভয় পাবে না। মনে রাখবে প্রথম স্টেপ, যেখানে এম ভরের বস্তু আছে তাকে এক্স পরিমাণ নামিয়ে দেবে, নিয়ে দেখবে সে যে সুতোতে টেনে আছে তার উপর প্রত্যানায়ক বল কত কাজ করছে। যে টোটাল ফোর্সটা কাজ করবে তাকে বলবে প্রত্যানায়ক বল, তার মান ধরবে এফ, সেই এফ এর সাথে এক্স এর একটা রিলেশন বেরোবে। প্রত্যানায়ক বল যদি এক্স যেদিকে হয়েছে তার বিপরীত দিকে হয়, মধ্যেখানে একটা মাইনাস বসাবে, নিয়ে এসএইচএম প্রমাণ করবে। কনস্ট্যান্ট যেটা পাবে সেটাকে ওমেগা স্কোয়ার ধরবে, সেখান থেকে টাইম পিরিয়ড বার করবে। তো যে কোনো ধরনের এসএইচএম এর মোশন কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। 9 এর প্রবলেমটা তোমরা অনেকেই পারোনি, আমি দেখেছি। এটা 9 এর প্রবলেমটা সম্ভবত আমাদের সৃজন বাবু হয়তো করেছে, আর আর কে করেছে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু 2-3 জন হয়তো করেছে, সুমিয়া করেছিস মনে হয় সম্ভবত। 9 এর প্রবলেমটা ইজ এ ভেরি ভেরি গুড প্রবলেম, এবং এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম জয়েন্ট এন্ট্রান্সের জন্য। করে কেটে দিয়েছিলে? আচ্ছা, সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এই ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোশ্চেনে, হিন্দু স্কুলের কোশ্চেনে, এই সমস্ত জায়গায় পড়ে। কেন পড়ে? বলেই সেখান থেকে জয়েন্ট এন্ট্রান্সে 1, 2, 3, 4 র্যাঙ্ক হয়। এগুলো আমাদের ওই মফস্বলের স্কুলে পড়ে না কেন? কারণ ওখানকার স্যাররা যাদেরকে পড়ায় তারা করতে পারবে না, এবং সেখান থেকে ধীরে ধীরে গবেট থেকে গবেটতর স্টুডেন্ট তৈরি হবে। সো দ্যাট ইজ দ্য ইস্যু আমাদের ওখানকার। নরেন্দ্রপুরে কোনোদিন কোশ্চেন খুলে দেখিস, বুঝতে পারবি যে কোশ্চেন কাকে বলে। চলো যাই হোক, একটি বস্তুকণা দুটি স্থির বিন্দু, একটি বস্তুকণা দুটি স্থির বিন্দু এম এবং এন এর মধ্যে আন্দোলিত হচ্ছে। এই ধরে নাও একটা জায়গা, একটা বস্তুকণা এম এবং এন এর মধ্যে আন্দোলিত হচ্ছে। কণাটির যে কোনো অবস্থান পি তে গতিশক্তি, তাহলে কণাটির যে কোনো অবস্থান ধরে নাও পি, এরকম একটা পি একটা জায়গা, সেই পি তে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে এমপি এবং এনপির দূরত্বের গুণফলের সমানুপাতিক। এমপি এবং এনপি, এই যে দুটো দূরত্ব, এই যে দুটো দূরত্ব, তাদের গুণফলের সমানুপাতিক। তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, পার্থিক কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, সেটা কার সমানুপাতিক? ইজ প্রপোর্শনাল টু এমপি ইন্টু এনপি। এবার বলছে দেখাও কণাটি, এইটুকু প্রদত্ত, এইটুকু হচ্ছে প্রদত্ত, গিভেন। কি প্রামাণ্য? কি প্রামাণ্য বিষয় হচ্ছে, প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য বিষয় হচ্ছে দেখাতে হবে যে কণাটি, এই যে পি বিন্দুতে থাকা কণা, এই কণাটি এসএইচএম করছে, এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? যে কোনো একটা কিছু করে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিই এর মধ্যবিন্দু কিছু একটা ধরে নাও। মধ্যবিন্দু দ্বারা যা, কত নম্বর? 4th। এখানে মধ্যবিন্দু ধরে নাও, কিছু একটা ধরে নাও, বা এটা এটা এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি এক্স আমি ধরি, এক্স যদি আমি ধরি এক্স, এটা ধরো মধ্যবিন্দু এ ও, আর এর বিস্তার যদি আমি ধরে নিই এ, এ হচ্ছে বিস্তার। তাহলে ধরলাম কি, আমি এখানে মনে করলাম কি, কি মনে করি বিস্তার এ, আর পি বিন্দুতে কণার সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে সরণ সমান এক্স।
তাহলে এমপিটা কি এ প্লাস এক্স, পিএনটা কি এ মাইনাস এক্স। কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? এমপিটা এ প্লাস এক্স, এনপিটা এ মাইনাস এক্স। কারণ এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এদিকটাও হবে তোমার এ। আর পিএন মানে কি এ মাইনাস এক্স, আর এমপি মানে কি এ প্লাস এক্স। তাহলে এই দুটোর গুণফলের সমানুপাতিক হাফ এম ভি স্কোয়ার। তাহলে লিখি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান, হাফ এম ভি স্কোয়ার সমান কিছু একটা কনস্ট্যান্ট, ধরে নাও আমি একটা কনস্ট্যান্ট নিলাম কে, কিছু একটা কনস্ট্যান্ট কি নেব, ধর সি নিলাম কনস্ট্যান্ট, সি নিলাম কনস্ট্যান্ট সি। কি সি বোঝা যাচ্ছে? এটা কিছু কনস্ট্যান্ট নেই, ধর পি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, পি ইন্টু এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। পি হচ্ছে আমার সমানুপাতিক ধ্রুবক। তাহলে এটা লিখি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে পি ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ এম দুই উভয় পক্ষে টি এর সাপেক্ষে সাপেক্ষে ডেরিভেটিভ বা অবকল করে পায়। অবকল তো করেছো তোমরা, অবকল করে কি পাবো গো? হাফ এম তো কনস্ট্যান্ট, তাহলে এম বাই টু রেখে দিলাম, ভি স্কোয়ারের ডেরিভেটিভ হলো টু ভি, ভি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে তো, ভি এর ডেরিভেটিভ হচ্ছে ডিভি ডিটি সমান, পি তো কনস্ট্যান্ট, পি তো আমার কনস্ট্যান্ট, এ স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হবে শূন্য, মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে তার ডেরিভেটিভ হবে টু এক্স ইন্টু ডিএক্স ডিটি। এবার আমাকে বলো এই যে ডিভিডিটি এটা কি, এটা কি ডিভিডিটিটা, ডিএক্স ডিটিটা কি, ডিভিডিটিটা এটা ত্বরণ নয়, ত্বরণ এ, ডিভিডিটিটা কি এটা হচ্ছে বেগ ভি। তাহলে এখানে দুই দুই কাটলো, তাহলে আমি লিখি এখানে এম ভি ইন্টু এ, তাহলে আমি কি পাচ্ছি এম ভি ইন্টু এ, এটা লাড্ডু গুণ করলে লাড্ডু হবে, সমান মাইনাস টু পি ইন্টু এক্স ইন্টু ডিএক্স ডিটি মানে ভি, উভয় পক্ষে ভি কেটে গেল, তাহলে এ এম এ সমান মাইনাস টু পি এক্স, তাহলে এম এ সমান মাইনাস টু পি এক্স, তাহলে এম এ সমান মাইনাস টু ইন্টু পি ইন্টু এক্স, তাহলে এ সমান হচ্ছে মাইনাস টু পি বাই এম ইন্টু এক্স। সো দিস ইজ ওমেগা স্কোয়ার, এবং এটা কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারি ত্বরণ ইজ সমানুপাতিক মাইনাস অফ সরণ। এটা যে ক্ষেত্রেই আমরা পাবো, সেই ক্ষেত্রে যে কণার ক্ষেত্রে পাবো, সেই পি বিন্দুতে থাকার কণাটি এসএইচএম করছে আমরা বলতে পারবো, যার কম্পাঙ্ক আমরা পেয়ে গেলাম। এইভাবে ক্যালকুলেট করব। নেক্সট, এটা বলছে এটা কোন গতিকে ই করে, সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, তার ডিটেলস দেখো। 10 নাম্বার, 10 নাম্বারটা বলেছে এক্স ইকুয়াল টু সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি। এটা কোন গতিকে ই করে, এটা হচ্ছে সুপারপজিশন অফ টু ওয়েভস। আমরা জানি এখানে 1 ধরবো, এখানে -1 ধরবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি না এ সমান 1, এ 1 সমান আমরা লিখতে পারি এ কস, থিটা, 1 সমান লিখতে পারি এ সাইন থিটা, যদি আমরা বি সাইন থিটা ধরলে আমরা এখান থেকে লিখতে পারি না এক্স ইকুয়াল টু কি লিখতে পারি বলো, পি ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা, যেখানে পি সমান লব্ধি বিস্তার, পি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার সমান রুট টু, এটা অনেক পুরনো হয়ে গেছে অঙ্কটা। আর থিটা ইকুয়াল টু কে রে, মাইনাস মাইনাস এখানে লিখলাম, ঠিক, ওকে এখানে মাইনাস করে, এই যে মাইনাস এখানে -1 ধরে নি, সাইন ও এটা ও এটা না না এটা তো ঠিকই এত আছে রে, কি বলছিস কি বলছিস কি বলছিস,
লিখবো না আমি মাইনাস থিটা, এটা পি হবে, পি হবে, এটা পি হবে, এটা পি হবে। এ -1 সমান এটা ধরে নিয়েছি তো, -1 সমান ধরেছি, -1 এর জায়গায় পি ধরেছি, তাহলে প্লাস হবে। বুঝ গেয়া? এই পুরো জিনিসটাকেই আমি ধরেছি। ওকে, তাহলে টান থিটা সমান হচ্ছে এটা বাই ওটা সমান হচ্ছে -1। তোমার জায়গায় একবার আসবেই, অবশ্যই আসবে। এবং এটা হচ্ছে মাইনাস টান 45 ডিগ্রি মানে π/4। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে -π/4। তো আলটিমেটলি তুমি যাই হুজ্জুতি করো, যাই হুজ্জুতি করেন স্যার, আলটিমেটলি এক জায়গাতেই আপনাকে আসতে হবে, তাই তো? √2 ইন্টু সাইন ওমেগা টি -π/4। তাহলে কি বিশ্লেষণ করলাম? বিস্তার হচ্ছে √2, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, ওমেগা প্রাথমিক দশা হচ্ছে -π/4। এইগুলোই পেলাম, এটুকু বললেই সমাপ্ত। নেক্সট, নেক্সট আমি লাস্টেরটাই যাই, কারণ তার আগের গুলো আমরা কিছুটা কিছুটা ডিসকাস করেছি। ফিফথ এক্সামটাকে এখনো দাওনি কেন বিজিত? পরীক্ষা দাওনি? কোথায় পাঠালি? ফিফথটা পাঠালি, সেকেন্ড জেনারেল এক্সামিনেশন, থার্ড জেনারেল এক্সাম, ফোর্থ জেনারেল এক্সাম, লাস্টেরটা আমি কোথায় পাঠালাম? তোদেরকে কোশ্চেন পাঠাই, লাস্টেরটা পাঠা। দাঁড়াও দেখি, তোদের গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম না, বলেছিলাম কি একটা থ্রেড দিয়েছিলাম, কেউ খুলে দিলেই সঙ্গে সঙ্গে খাতা জমা দিতে হবে। দিস ইজ দ্য কোশ্চেন, যেখানে যে কোনো 19টি প্রশ্নের উত্তর দিতে বলেছিলাম। ওকে, সো দিস ইজ ভেরি গুড কোশ্চেন, যেখানে আমার ইউনিট, পুরো তোমার ইউনিট 10টা পুরোটা আছে। দিস ইজ ভেরি, তাহলে এক্সাম নাম্বার 5। হ্যাঁ, খাতা পাঠিয়েছিস, খাতাগুলো তোমরা একটু নিজের পাশে রাখো, একটু দেখে নাও কি, তাড়াতাড়ি গিয়ে শোবে। দেখো এখানে আছে ইউনিট 10 এর আমার কোশ্চেন। এই কোশ্চেনটা প্রথমটাই তোমাদেরকে এখনই বলে দিলাম, প্রথমটা অনেকে ভুল করেছো, প্রায় অনেকে ভুল করেছো, যে দোলনায় বসে থাকা একটি মেয়ে দাঁড়িয়ে উঠলে দোলনার পর্যায়কালে কি পরিবর্তন হবে? কোনোদিন কি দোলনা চড়োনি? তোমরা যদি সুইং এ চড়ো, যদি কেউ দাঁড়িয়ে পড়ো, দেখবে বেশি তাড়াতাড়ি দুলতে শুরু করে, কারণ তার টাইম পিরিয়ড কমে যায়। তার কারণ কি? কারণ হচ্ছে, যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে ভরকেন্দ্র উপর দিকে উঠে যায়, কার্যকরী দৈর্ঘ্য যেটা সেটা কমে যায়, আর টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল। তার মানে মেয়েটি মেয়েটি দোলনায় দোলনায় দাঁড়িয়ে গেলে গেলে তার ভরকেন্দ্রের উপর ঊর্ধ্বমুখী শিফটিং হবে, ঊর্ধ্বমুখী শিফটিং হবে। ফলে কি হবে? ফলে এল কমবে, ফলে এই ফর্মুলা অনুযায়ী টি কমবে। টি যদি কমে তাহলে কুইকার হয়ে যাবে, আরো কুইক হয়ে যাবে। ওকে, নেক্সট 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের প্রশ্নটা আমি এক্সপেক্ট করেছিলাম তোমরা খুব ভালোভাবে দেবে, বাট 2 নম্বরের প্রশ্নতে আমাকে তোমরা অনেক হতাশ করেছো। এত হতাশ করেছো যে কাঁদতে কাঁদতে দুটো কোশ্চেনের পেপারে যা যা তোমরা লিখেছো সব লেখা উঠে গেছে। বিজিত, শুনছো? যা লিখেছিস কালি উঠে চলে গেছে, এরকম একটা কেস হয়েছে। এটা কিন্তু একদম তোমাদের ভুল করা উচিত হয়নি। আই ওয়াজ ভেরি মাচ আপসেট। দেখো এখানে দিয়েছে, নিচের লেখচিত্রে একটি চলতরঙ্গ কম্পনশীল কণার একটি নির্দিষ্ট মুহূর্তের স্মরণ নির্দেশ করছে। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন পজিশনে থাকা, এক্সে থাকা, এক্স বরাবর থাকা, ওয়াই হচ্ছে স্মরণ। এরকম একটা মুহূর্তে আমি ফটো তুলেছি। এখানকার যে কণাটা, এখানে একটা কণা দিয়েছি এ বিন্দু, এখানে একটা কণা দিয়েছি বি বিন্দু, এখানে একটা কণা দিয়েছি সি বিন্দু। এই 3টে বিন্দু দিয়েছি। কণা সরণ দিয়েছে, কণা সরণ দেওয়া আছে। এবার আমি প্রশ্ন করেছি যে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে
এ বি সি বিন্দুতে কণাগুলি যে কণাগুলি আছে সেই কণাগুলির তাৎক্ষণিক বেগের দিক নির্দেশ করো। তাৎক্ষণিক বেগের দিক নির্দেশ করো। তাৎক্ষণিক মানে কি গো? ওই মুহূর্তে, যেই মুহূর্তে এই ছবিটা নির্দেশ করো। তাহলে কি করে পাবো? কি করে পাবো? আমার ফর্মুলা হচ্ছে কণার বেগ সমান মাইনাস তরঙ্গ বেগ ইন্টু ডেল ওয়াই ডেল এক্স নতি। তাহলে এখানে দেখো তো নতি কি? ট্যানজেন্ট টানো। কি হবে এখানে নতি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। তার কারণ হচ্ছে এই দেখো এক্স অক্ষের সাথে একটা পজিটিভ কোণ করেছে। এখানে দেখো তো নতি কি হবে? 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ করেছে, নেগেটিভ হবে। এখানে দেখো তো নতিটা কি হবে? এটা সূক্ষ্ম কোণ করেছে, তাহলে পজিটিভ হবে। তাহলে এ বিন্দুতে নতি হচ্ছে পজিটিভ, নতি পজিটিভ। বি বিন্দুতে নতি নেগেটিভ, সি বিন্দুতে নতি পজিটিভ। তাহলে যেখানে নতি পজিটিভ, তরঙ্গ বেগ তো এমনিই পজিটিভ, তাহলে কণার বেগ সেখানে নেগেটিভ হবে। নেগেটিভ মানে নিচের দিকে হবে। আর যেখানে আর যেখানে কণার নতি নেগেটিভ, সেখানে কণার বেগ পজিটিভ হবে। তাই দেখে এরকম মনে হলেও, যেমন করেই তোমরা যাই ভাবো না কেন, এটা এই ইকুয়েশন থেকে করা ছাড়া আর কোনো গতি নেই। যেমনই ভাবতে যাবে ভুল করবে, কারণ সময়ের সাপেক্ষে আর কিন্তু কোনো গ্রাফ নেই যে তুমি ডেরিভেটিভ মেরে দেবে। তাহলে এই মুহূর্তে এখানে যেহেতু নতি পজিটিভ, তরঙ্গ বেগ সব সময় পজিটিভ, ডান দিকে যাচ্ছে। আর আর তাহলে কণার বেগ নেগেটিভ হলে এইদিকে ছুটে আসবে, নিচের দিকে আসবে। কণার বেগ পজিটিভ হলে সেটা উপর দিকে যাবে। তাহলে এখানে আমাদের হবে এ বিন্দুতে কি হবে? তাহলে বেগ ডাউন না আপ? এ বিন্দুতে বেগটা কি হবে? ডাউন না আপ? চিরন্তন ডাউন। ভেরি গুড। এই বিন্দুতে হবে ডাউন। বি বিন্দুতে কি হবে? নেগেটিভ। তাহলে কি হবে? বলো বলো বলো। আপ হবে, উপর দিকে হবে। আর সি বিন্দুতে কি হবে? এটা যেহেতু নতিটা পজিটিভ, এটা আবার ডাউন হবে, নিচের দিকে হবে। So this is the right answer and right approach to this question. এই কোশ্চেনটা কোন একটা হয়তো এআইপিএমটি, না হলে হয়তো কোনো জয়েন্ট এন্ট্রান্সে পড়েছিল, সেখান থেকে আমি তুলে দিয়েছি। দেখাও যে দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2 দরকার নেই। 4 নাম্বারের কোশ্চেনটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হ্যাজ ডান রং। যেখানে আমি খুব খুব 3 নাম্বারটা বাদ, এটা দেখে নিও। 4 নাম্বারটা এটা ডাইরেক্ট আছে, এটা ডিসকাস করব না। 4 নাম্বারটা হচ্ছে ব্যবর্ত পেন্ডুলামের গতি যে সরল দোল গতি তা প্রমাণ করো, পর্যায়কাল লেখো। এই ব্যবর্ত কথাটা কি আমার কি মজা লেগেছে দেওয়ার জন্য? ব্যবর্ত কথাটা কি আমি মজা করে দিয়েছি, না তোমাদেরকে মুচকি করে হাসতে দেওয়ার জন্য দিয়েছি বলো? শুধু পেন্ডুলাম মানেই পেন্ডুলাম তা নয়, ব্যবর্ত পেন্ডুলামটা জানতে হবে। ব্যবর্ত পেন্ডুলামের গতি সরল দোল গতি তা প্রমাণ করো। এটা হচ্ছে টরশনাল পেন্ডুলাম। টরশনাল পেন্ডুলাম কিরকম? এখানে একটা ফিক্সড সাপোর্ট থেকে একটা তার, এটা হচ্ছে তার দিয়ে নিচে থাকবে, একটা বস্তু এখানে আটকানো থাকবে। সেই বস্তুটাকে কি করা হবে গো? মোচড় দেওয়া হবে। মোচড় দেওয়া হবে।
থিটা কোণে, থিটা কোণে যখন মোচড় দেবে তারটাও তখন মোচড় খাবে থিটা কোণে। তখন তার বলবে আমি পারছি না, তারের মধ্যে একটা স্থিতিস্থাপকতা ধর্ম আছে, সরি মধ্যেই আছে। তো তারটা যেহেতু মোচড় খাচ্ছে, সে তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য থিটা কোণে যেহেতু মোচড় খেয়েছে, সে প্রত্যানয়ক টর্ক দেবে, প্রত্যানয়ক টর্ক দেবে। সেই টর্কের মান আমরা জানি টাও ইকুয়াল টু হয় মাইনাস সি ইন্টু থিটা। সি হচ্ছে কি, সিটা কি, দৃঢ়তা গুণাঙ্ক। কি মনে পড়ছে না, মনে পড়ছে না? কিরে, আবার টাও মানে আমরা কি লিখতে পারি? টাও সমান আবার লিখতে পারি আই ইন্টু আলফা। আই মানে কি গো? আই মানে আমি নাকি? কার, কার জড়তা ভ্রামক? নিচের বস্তুটার কোন অক্ষ সাপেক্ষে? তার এই অক্ষ সাপেক্ষে, এই যে ভেদ করে যাচ্ছে যে অক্ষ, তার সাপেক্ষে। ওকে, তাহলে এইটা সমান হচ্ছে মাইনাস সি ইন্টু থিটা। তাহলে আই আলফা সমান হচ্ছে মাইনাস সি ইন্টু থিটা। তাহলে আলফা সমান মাইনাস সি বাই আই ইন্টু থিটা। এটা কি, আলফাটা কি গো? কৌণিক, কৌণিক কি? আলফাটা কৌণিক ত্বরণ, থিটাটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে সরণ ত্বরণের সমানুপাতিক, কৌণিক হলেও তো হয়, আমরা বলেছিলাম যে রৈখিকও হয়, কৌণিকও হয় এসএইচএম। তাহলে দিস ইজ কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ ইজ প্রপোর্শনাল টু মাইনাস কৌণিক সরণ। তার মানেই আমি বলতে পারি এটা এসএইচএম। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার সমান হচ্ছে সি বাই আই। তাহলে ওমেগা সমান হচ্ছে রুট ওভার অফ সি বাই আই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড সমান হচ্ছে 2 পাই রুট ওভার অফ আই বাই সি। নেক্সট, গাণিতিক ভাবে দেখাও। 5 নাম্বার, এটা সেকেন্ড পেন্ডুলামের দৈর্ঘ্য 1% বৃদ্ধি পেলে দোলকটি একদিনে কত সেকেন্ড হারাবে? এই ধরনের এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় কিন্তু আসতেই পারে। একটি সেকেন্ড পেন্ডুলাম, একটি সেকেন্ড পেন্ডুলাম, সেকেন্ড পেন্ডুলামের, পেন্ডুলামের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। ঠিক, দৈর্ঘ্য 1% বাড়লে দিনে কত, কতটা, দিনে কতটা, কতগুলি, দিনে কতগুলি সেকেন্ড হারাবে? এটা ছিল প্রশ্ন। তো দেখি, তাহলে দেখো 1% যদি বাড়ে, আমরা জানি টি ইকুয়াল টু নিউ, যেটা টি ওয়ান, যেটা সেটা হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল ওয়ান বাই জি। এল ওয়ানটা 1% বেড়ে গেছে, তাহলে 2 পাই রুট ওভার অফ এল ওয়ানটা হচ্ছে 101/100 ইন্টু এল বাই জি। তাহলে এই যে পার্টটা আছে, তাহলে 2 পাই রুট ওভার অফ এল বাই জি ইন্টু এখানে পড়ে থাকলো 100 রুট ওভার অফ 101/100। এইটা তো অরিজিনাল, এটা 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, কিন্তু কিছু একটা হবে রুট ওভার অফ 101/100 হবে, মানে রুট ওভার অফ 101/10, এটা কিছু একটা পাচ্ছি। তাহলে এটা আমরা পেলাম টি ওয়ান, এটা হচ্ছে আমার টি। তাহলে কত হারাচ্ছে 2 সেকেন্ডের মধ্যে, কত হারাচ্ছে? টি ওয়ান মাইনাস টি। টি ওয়ান মানে হচ্ছে 2 সেকেন্ড ইন্টু রুট ওভার অফ 101/100 মাইনাস টি মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 কমন নিলে এখানে পড়ে থাকছে রুট ওভার অফ 101 মাইনাস রুট ওভার অফ 100 ডিভাইডেড বাই রুট ওভার অফ 100। এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, নিয়ে কিছু একটা সেকেন্ড হবে। তাহলে 2 সেকেন্ডে হারায় এত, এই যে এটা, এটা কত হবে একটা দেখে নিও। 2 সেকেন্ডে এত সেকেন্ড হারায়। তাহলে একদিন মানে কি, ওয়ান ডে মানে
ওয়ান ডে মানে হচ্ছে 50 ওভারের খেলা নয়, 86,400 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে যদি এত হারায়, তাহলে 1 সেকেন্ডে কত হারাবে? 86,400 সেকেন্ডে কত হারাবে? ক্যালকুলেট করবে, অ্যান্সার মিলে যাবে। নেক্সট 6 নম্বর, গাণিতিকভাবে প্রমাণ করো সরল দোলগতি সম্পন্ন কণার গতিশক্তি দ্বিগুণ কম্পাঙ্কে কমিতে হয়। গতিশক্তি গতিশক্তি অফ SHM, এটার কম্পাঙ্ক বলেছি, কম্পাঙ্ক প্রমাণ করো 2 ওমেগা। কি করে করবো? এটা ধরি x সমান হচ্ছে a sin ওমেগা টি, সব থেকে সহজটা ধরলাম। তাহলে v সমান হবে a ওমেগা cos ওমেগা টি। তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান কি হবে? হাফ m v স্কোয়ার সমান হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি। তাহলে এবার এটাকে লেখো, 1/4 করে দাও, নিচে আরো 2 গুণ করো, তাহলে উপরেও আমি 2 গুণ করব, ইন্টু 2 cos স্কোয়ার ওমেগা টি। 2 cos স্কোয়ার থিটা মানে কি, ফর্মুলা কি? 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে তাই লেখো। তাহলে সমান হচ্ছে 1/4 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos 2 ওমেগা টি। তাহলে এখানে 2 ওমেগা হয়ে গেল না? কি গো, কাইনেটিক এনার্জি সমান, তাহলে কাইনেটিক এনার্জি সমান আমরা লিখতে পারি, কাইনেটিক এনার্জি সমান আমরা লিখতে পারি 1/4 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার প্লাস 1/4 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার ইন্টু cos 2 ওমেগা টি। তাহলে এইটুকুই হচ্ছে দোলনের পার্ট, আর এইটুকু হচ্ছে অ্যাডিশন। তার মানে কাইনেটিক এনার্জিটা যদি আমরা দেখি সময়ের সাপেক্ষে, কাইনেটিক এনার্জিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এইদিকে যদি কাইনেটিক এনার্জি ভাবি টাইমের সাপেক্ষে, এটা যদি কাইনেটিক এনার্জি ভাবি, আর এইটা যদি 1/4 m ওমেগা স্কোয়ার 1/4 m ওমেগা স্কোয়ার স্কোয়ার হয়, তাহলে এইটার সাপেক্ষে SHM করবে, যার কম্পাঙ্ক হবে 2 ওমেগা। এটার কম্পাঙ্ক হবে 2 ওমেগা, কৌণিক কম্পাঙ্ক, যার অ্যামপ্লিচিউডও হবে 1/4 m ওমেগা স্কোয়ার স্কোয়ার। তার মানে এইটা যদি তোমার 1/4 m, এটা জিরো ধরতে হবে, তাহলে এটা জিরো ধরতে হবে। এটা যদি জিরো হয়, তাহলে এইটা যতটা নামবে ততটা এটা নামবে, তবেই তো 1/4 হবে। তাহলে এইটা 1/4 m ওমেগা স্কোয়ার স্কোয়ার হাইটটা জিরো থেকে, তার সাপেক্ষে 1/4 m ওমেগা স্কোয়ার স্কোয়ার বিস্তার নিয়ে, এটাও বিস্তার, এটাও বিস্তার, তাহলে এটা সমান এটা হতে হবে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি 2 ওমেগা কম্পাঙ্ক নিয়ে দুলছে। এটা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও কিন্তু তাই হয়। পরবাস কম্পন কি অনুরোধ গাড়িতে বসে পাহাড়ের দিকে শব্দের বেগ অমুত্র টান করা, তাহলে শব্দের বেগ দুগ্গা দুগ্গা। এই যে 11 আর 12 করে দিচ্ছি, ঠিক আছে, বাদ বাকি সব তোমরা পেরেছো। 11 আর 12, 11 11টা দিয়েছে যে বাতাসে, আমরা সবসময় এই এই যে সমীকরণগুলো করি, এগুলো কিছু কিছু জায়গায় মানে ডাইরেক্ট মনে রাখা মনে হচ্ছে যে কোনো একটা প্রসেসে প্রমাণ করতে বলেছি। বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ, শব্দের বেগ সমীকরণ প্রতিষ্ঠা করতে দিয়েছি, এটা প্রমাণ করতে দিইনি, বা ডাইরেক্ট ডিরাইভ যে কোনো একটা নোন পদ্ধতিতে বলেছি। এটা ডাইরেক্ট প্রমাণ করতে গেলে তোমাদের একটু চাপ হবে, তাই জন্য যে কোনো পদ্ধতিতে বলেছি। ই বাই রো, এটাকে, এটা ঠিক আছে কিনা বলো, যে কোনো পদ্ধতিতে বলেছি। যে কোনো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস। ডাইমেনশনাল অ্যানালিসিস ইজ এ স্ট্রং অ্যানালিসিস। যদি কোনো পদ্ধতিতে কিছু প্রমাণ না করতে পারো, এই পদ্ধতিতে তুমি ম্যাচিং করাতে পারো, তাহলে এইটা তোমরা ডাইমেনশনাল অ্যানালিসিস করে দেখবে মিলছে কিনা। তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি, এর মাত্রা কি হবে, এর মাত্রা পাতি ভি এর মাত্রা, এটা সমান হবে এল টি টু দি পাওয়ার -1।
রাইট হ্যান্ড সাইড কি হবে? এর মাত্রা হচ্ছে মাত্রা অফ রুট ওভার অফ ইলাস্টিসিটি বাই ডেনসিটি। এবার ইলাস্টিসিটি মানে কি? ই মানে ইলাস্টিসিটি মানে ইলাস্টিক কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। তাহলে আমি এটাকে ইয়াং মডুলাস হিসেবে ধরতে পারি, সবারই একই হয়। তাহলে আমরা জানি এটা হচ্ছে এফ বাই এ এর সাথে সমান, কারণ এল বাই এল তো হচ্ছে ডাইমেনশনলেস। তাহলে রাইট হ্যান্ড সাইডের যে মাত্রা, এর মাত্রা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রুট ওভার অফ এফ বাই এ এর মাত্রা বাই ডেনসিটির মাত্রা রো, রো মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, এইটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার ইন্টু ভগ্নাংশের ভাগ উল্টে যায়, এটা হয়ে যাবে 1 বাই, এটা বাই 1 আছে তাহলে 1 বাই এম এল -3, এম এম কেটে গেল। এখান থেকে দেখো L-3 কি হবে দেখে নাও ভালো করে, আমি বুঝতে পারছি না। 3 আর 1 4 হবে, 4 থেকে 2 বাদ যাবে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 রুট ওভারের মধ্যে থেকে গেলে হবে এল টু দি পাওয়ার -1। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাপোর্টিং প্রমাণ, সাপোর্টিং প্রুফ, যেটা খুব স্ট্রং প্রুফ। যখন যে কোনো পদ্ধতির মধ্যে বলবে তখন ডাইমেনশনাল অ্যানালাইসিস কিন্তু তোমাদের কাছে কাজে আসবে। এইটা শুধুমাত্র এই ডাইমেনশনাল অ্যানালিসিসটা করে দেওয়াটা আমার তোমাদের টার্গেট ছিল না, এটা তো তোমরা আমার থেকে ভালো পারো। কিন্তু আমার কথা হচ্ছে ব্র্যাকেটে যদি তোমাকে জিজ্ঞেস করে যে যেকোনো একটা পদ্ধতিতে সমীকরণকে প্রতিষ্ঠা করো, তাহলে ডাইমেনশনাল অ্যানালিসিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মেথড, যেটা দিয়ে কিন্তু আমরা ফুল মার্কস তুলে নিতে পারি। কিন্তু অন্য স্যারেদের প্রচুর রাগ হলেও তাদের কিচ্ছু করার নেই, কুঞ্চিত ভ্রুতে তোমাকে ফুল মার্কস দেবে, কিন্তু 12টা তা কিন্তু নয়, 12টা কিন্তু তোমাকে অ্যান্সার বার করতে হবে। বেরো, সেই জন্য বেরোরটা তোমার দিয়েছিলাম মনে হয় কোশ্চেন নাম্বার 12টা হচ্ছে একদম শিওর শর্ট করতে হবে বলেছিলাম। কোশ্চেন নাম্বার 12টা শিওর শর্ট করতে বলেছিলাম। কোশ্চেন নাম্বার 12 এটা তোমাদের পরীক্ষায় কিন্তু শিওর পড়বে না, এটা আমি 100% বলে দিতে পারি। ওকে, এটা দেখো তোমাদের একদিন কোশ্চেনে করিয়েছিলাম যে কোন একটা তার রয়েছে, তাকে যদি আমি এই ঘরে হট করে টেনে দিই, টান টান করে দিই, তাহলে এই জায়গাটা যদি আমি দেখি তার কাঁপছে যখন, তখন এরকম করে কোনোভাবে হয়তো এই জায়গাটা যদি জুম করি, আমি দেখতে পাবো তারটা এইভাবে বেড়ে রয়েছে। তারপর তারটার মধ্যে একটা টান আছে, এই বরাবর একটা টান কাজ করছে টি, এই বরাবর একটা টান কাজ করছে টি। আমরা জানি টান প্রতিটা বিন্দুতে দুই দিকেই কাজ করে। এবং এই যে তারটা, যেটা কোন একটা বক্রতা ব্যাসার্ধ তৈরি করেছে, কোন একটা বক্রতা ব্যাসার্ধ তৈরি করেছে, তার সাথে ধরে নাও এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর ধরে নিলাম, রেডিয়াস আর। এই যে টানটা থাকছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও তোমার থিটা হবে, এই দিকের এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এইভাবে এই টানটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। এই জায়গাটা এবার আমরা, এই জায়গাটাকে এবার আমরা আবার জুম করব। জুম করলে কি পাবো? আমরা দেখতে পাবো যে এই যে লাল তার, লাল তারটাকে আমরা জুম করেছি এরকম করে। তার একটা পয়েন্টের কথা আলোচনা করছি, ছোট্ট একটা অঞ্চলের কথা আলোচনা করছি, এইটুকু একটা অঞ্চলের কথা আলোচনা করছি তারটার। খুব ছোট্ট একটা অঞ্চলের কথা আলোচনা করছি। যেটা তারের যে বক্রতা ব্যাসার্ধ আর, তার থেকে অনলি ডি থিটা কোণ করেছে, খুব ছোট্ট একটা অংশ, পুরো ডি থিটা কোণ করেছে ধর পুরোটা। এবং এর একক দৈর্ঘ্যের ভর, এই যে পার্টটার, এর একক দৈর্ঘ্যের ভর, লাল তার যেটা, তার একক দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্যের ভর, এটা সমান ধরলাম ল্যামডা। তাহলে এর ভর কত হবে? এর মোট ভর হবে, ভর সমান ডিএম, ছোট্ট ভর, সমান হবে ল্যামডা ইন্টু ডিএল। ডিএল সমান কত হবে? যদি আর হয় ব্যাসার্ধ, টোটাল অ্যাঙ্গেল যদি ডি থিটা হয়, পুরো অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয়, তাহলে ডিএল সমান কি হবে? আরে তোরা বুঝতে পারছিস না আমি এক্সট্রা চেঁচিয়ে যাচ্ছি? আর ইন্টু দিচ্ছি। নীলিমা আছিস না পালিয়ে গেছিস, ঘুমাচ্ছিস? আছিস? আর সুমিয়া? সুমিয়া পালিয়েছে, রেগে গেছে। সৃজন আছিস? সৃজন পালিয়েছে। তারপর আছিস, আছিস? প্রিয়ন্তন?
আচ্ছা, যাক অনেকেই আছে। আর অঙ্কিত আছিস মনে হচ্ছে, তাই তো? তোর গলা ২-৩ বার শুনলাম। ওকে। আর কে আছিস? সাইদা, তুই বাংলা পড়তে লাগলি? নেই? আর কেউ আছো যার নাম আমি প্রথমে দেখতে পাইনি? হ্যাঁ, খিদে পেয়ে গেছিল, খাবার চুরি করতে গেছিল। তুমি আছো, আর সেকেন্ডে কে? প্রীতম আছে। ঠিক আছে, সোনু আছে। ওকে, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে ডিএম। এবার তাহলে ডিএম সমান এটা আমি পাবো ল্যামডা ইন্টু আর ডি থিটা। এবার এই যে ডিএম ভরটা আছে, তার বেগ যদি, তরঙ্গের বেগ যদি দিকে ভি হয়, তাহলে এই বরাবর একটা ডিএম মানে এম ভি স্কোয়ার বাই আর একটা কাজ করবে, যেটাকে ব্যালেন্স করছে কে? এই টানের দুটো উপাংশ। কোনটা কোনটা? এইদিকে একটা উপাংশ টি, তার এই উপাংশ হচ্ছে টি কস থিটা। এই যে টান করছে টি, তার এইদিকে উপাংশ হচ্ছে টি কস থিটা। আর এর উপাংশ এইদিকে কাজ করছে টি সাইন থিটা। আবার বাম দিক, ডান দিকটার জন্য আর একটা কাজ করছে টি সাইন থিটা। তার মানে নিচের দিকে এইদিকে কাজ করছে টু টি সাইন থিটা, টু টি সাইন ডি থিটা বাই টু। কেন? এখানে যে থিটাটার কথা বলছি, এই থিটাটা বেসিক্যালি এখানে হচ্ছে ডি থিটা বাই টু, কারণ এই টোটালটা আমি ডি থিটা ধরেছি। এ কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম, এই ধরনের একটা অঙ্ক কিন্তু একবার করিয়েছিলাম, তোদের মনে আছে? একটা তার বনবন বনবন করে ঘুরবে ওমেগা কৌণিক বেগে, তাহলে তারের কত দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? করেছিলাম না করিনি? এরকম একটা রিং, রিং ওমেগা কৌণিক বেগে যদি ঘোরে, আর ব্যাসার্ধের একটা রিং, তাহলে তার ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে? এরকম মনে হয় ডিসকাস করেছিলাম। যাই হোক, আমার সব মনে থাকে না, কিন্তু এতটা মনে থাকে যতটা তোমরা না বললেও আমি বুঝতে পারবো। টু টি ইন্টু সাইন ডি থিটা বাই টু। এবার ডি থিটা খুব ছোট, তাহলে সাইন থিটাকে যেমন থিটা বলি, ডি থিটা বাই টু কে ডি থিটা বাই টু বলবো। তাহলে এটাকে লিখলাম টু টি ইন্টু সাইন ডি থিটা বাই টু কে ডি থিটা বাই টু লিখলাম। টু টু কেটে দিলাম। আর এখানে ডিএম মানে কি? এইটা ল্যামডা আর ডি থিটা, ভি স্কোয়ার বাই আর। আর আর কেটে গেল, ডি থিটা কেটে গেল। তাহলে কি পেলাম রে? ভি স্কোয়ার ইকুয়াল টু টি বাই ল্যামডা পেলাম না? ও আচ্ছা, এটা মিউ ধরতে পারতাম, একক দৈর্ঘ্যের ভর মিউ। তাহলে এটা হতো মিউ, এটা হলো মিউ, এটা হলো মিউ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু টি বাই মিউ। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার অফ টি বাই মিউ। যাই হোক, এইভাবে প্রমাণ করা যায়। আর একটা জিনিস যেটা আমি খুব দুঃখ পেয়েছি 14টার জন্য, 13 আর 14টা আমি বলে দিচ্ছি। 13 আর 14টা আমি টুকটুক করে বলি, কারণ সবসময় সহজ সহজ জিনিস তোমরা অনেক সময় ভুল করো। 13, 14, 12টা যদি এখন না পারো, ঘাবড়ানোর কোনো দরকার নেই। 12টা শিওর পড়বে না কোথাও, পড়ার চান্স খুব কম। 13টা পড়তে পারে। y ইকুয়াল টু 5 সাইন 2 পাই বাই 15 ইন্টু 60t মাইনাস ওয়াই। এখানে অনেকগুলো কোশ্চেন করা আছে। তরঙ্গের প্রকৃতি, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমত হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটা কি হবে? কি ধরনের তরঙ্গ এটা? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন গো? কারণ সরণ বলেছি y বরাবর, গতিও হচ্ছে y বরাবর। তাহলে এই সরণটা কার সরণ গো?
ওয়াই সমান এই সরণটা কার? কণার। এটা হচ্ছে কণার। আর এই যে জায়গাটা থেকে এখান থেকে তরঙ্গের গতি দেখতে পাচ্ছি, তরঙ্গের গতি দেখতে পাচ্ছি কোন দিকে গো? পজিটিভ y অক্ষ বরাবর, y অ্যাক্সিস বরাবর। তাহলে কণার সরণ y বরাবর, তরঙ্গের গতি y বরাবর। এটা অনেকবার আমি তোমাদেরকে বলেছি, এটা অনেকেই ঠিক করেছো। আর বাদবাকি এটাকে তুলনা করবে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স নিয়ে, এখানে যা থাকবে এটাকে ধেরে গুণ করে দেবে দু জায়গায়, নিয়ে যেটা পড়ে থাকবে সেটা ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/15 × 60, 2π/15 × 60। তাহলে এটা 4 হবে, তাহলে 8π র‍্যাড পার সেকেন্ড। ল্যামডা চেয়েছে, তাহলে কে সমান কত? কে সমান হচ্ছে 2π/15 × 1, তাহলে 2π/15। ল্যামডা চেয়েছে, আমরা জানি কে সমান হচ্ছে 2π/λ, তাহলে ল্যামডা সমান হচ্ছে 2π/k। তাহলে 2π/k যদি করি তাহলে 2π/2π/15 মানে হচ্ছে 15। যা একক থাকবে তাই একক, যদি এসআই থাকে মিটার হবে। বাস, গল্প শেষ। ল্যামডা 15 মিটার মানে হচ্ছে সাউন্ড ওয়েভের মতো ল্যামডা। নেক্সট 14টা। 14টা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। 14টা আমি দিয়েছিলাম, এটা অনেকেই খুব ভালো অ্যান্সার দিয়েছো, যেমন নীলিমা খুব ভালো দিয়েছিস এখানে। আর ভালো মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং স্ট্যান্ডার্ড অ্যান্সার দিয়েছে, আমার খুব ভালো লেগেছে অ্যান্সারটা। অনেকে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু ভুল করেছো। এইটা ইকুয়াল টু আমি তোমাদেরকে বুদ্ধি করে দিয়েছিলাম যাতে করে তোমরা একটু সুন্দর করে ভুল করো। 3060 প্লাস 0.08x প্লাস 10 ইন্টু সাইন 3060 মাইনাস 0.08x। এটা কি গো? এটা দেখো, দুটো সমান অ্যামপ্লিচুডের সমান বিস্তারের দুটি তরঙ্গ, যাদের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য সব সমান, খালি দিক আলাদা। তাদের যোগফল, তাদের যোগফলে কি তৈরি হয়? দুটি চলতরঙ্গ বিপরীত দিকে সমান কম্পাঙ্কের সমান তাহলে এটা একটা স্থানু তরঙ্গের ইকুয়েশন, এটা পাতি স্থানু তরঙ্গের ইকুয়েশন, সমীকরণ। এখানে চলতরঙ্গের কোনো গল্প নেই। তার মানে দুটো বিশাল বড় বড় বাড়ি দেওয়া আছে, যোগ করা আছে। যোগ করে তুমি কি পাবে? চোখ বন্ধ করে যদি তাকাও তাহলে দেখবে বাড়ি দুটো ভিতরে ধূলিসাৎ হয়ে গেছে। তাই এখানে চলতরঙ্গ বাম্পার করে দেওয়া আছে দুটো ইকুয়েশন, কিন্তু বেসিক্যালি এটি হচ্ছে স্থানু তরঙ্গের সমীকরণ। তার মানে তোমরা এখান থেকে স্থানু তরঙ্গ বার করবে 10 কমন নিয়ে, 10 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু কি হয় a cos kx cos 0.08x ইন্টু এইটা হবে অ্যামপ্লিচিউড, এটা হবে অ্যামপ্লিচিউড y সমান ইন্টু হবে সাইন 3060। তাহলে এটার বৈশিষ্ট্য কি? এইটা হচ্ছে ওর বিস্তার, সর্বোচ্চ বিস্তার। এইটা হচ্ছে ল্যামডা, তার এত কম্পাঙ্ক এত, এবং এটা স্থানু তরঙ্গের সমীকরণ, এটা বলতে হবে। এটা সবাই করেছো, খুব ভাল লেগেছে আমার। 15টা শব্দ তরঙ্গের ইকুয়েশন দিয়েছি এরকম। তো তোমরা কই করলে না? এই শব্দ তরঙ্গ নিয়ে তোমরা কই করলে না? লড়াই করলে না? এটা ওয়াই আর এক্স দিয়েছি, যাই হোক। রো ঘনত্বের কোন মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হলে একক আয়তনে শব্দ শক্তির মান কত? হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার বাই রো, এরকম কিছু একটা হবে। এটা করিয়েছি, দেখে নিও। এগুলো হুকের সূত্র মেনে 19-এরটা। বাদ বাকি সব থিওরি আছে বলে করছি না। হুকের সূত্র মেনে চলা একটি তারের দৈর্ঘ্য এক্স বৃদ্ধি করা হলো, তাহলে হুকস ল মেনে চলছে। হুকস ল কোথায় আছে গো? কোন চ্যাপ্টারটায়? হুকস ল হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বা এটা হচ্ছে হুকস লর মধ্যে পড়ে স্প্রিং এর ক্ষেত্রে। এটা স্প্রিং এর ক্ষেত্রে হুকস ল বা স্প্রিং ল। আর হুকস এর অ্যাকচুয়াল ল কি? হুকসের সূত্র কোথায় ছিল যেন? ভুলে যাচ্ছি। কে করেছিল রে? ও, ইলাস্টিসিটি। ও সরি সরি সরি, এটা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তাই তো? এটা তো এটাই হুক ছিল। হ্যাঁ, এটাই হুক ছিল। এটা হচ্ছে হুকের ল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটাই হুকের ল। এবার বলছি হুকের সূত্র মেনে চলছে এমন একটা জিনিসে আছে, সেখানে হচ্ছে একটা তারকে যদি টেনে দিয়েছি, এক্স বৃদ্ধি করা হলো, তাহলে এক্স যদি বৃদ্ধি করি তাহলে কত হবে? শব্দের দ্রুতি হয় ভি।
তাহলে এক্স যদি বৃদ্ধি করি শব্দের দ্রুতি হয় ভি, তারের দৈর্ঘ্য এক্স বৃদ্ধি করা হলে শব্দের বেগ হচ্ছে ভি। সব করেছি, এটা কি করে করলি রে, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তারের দৈর্ঘ্য, ও ইয়েস 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 ইয়েস, দেখেছিস কেমন ভুলে গেছি। এই হচ্ছে তার, এর দৈর্ঘ্য যদি আমি ন্যাচারাল থেকে এক্স পরিমাণ বৃদ্ধি করি, তাহলে এখানে টান তৈরি হবে। বাহ বাহ বাহ। টান সমান হবে জাস্ট ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে বুঝতে পারছো তো, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স মানে তো টান ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই মিউ। এই মিউটা খুব একটা চেঞ্জ হবে না, কারণ খুব দৈর্ঘ্য তুমি বাড়াতে পারবে না। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু এক্স। তারপরে তাহলে ভি ওয়ান, ভি ভি বাই ভি ওয়ান সমান হচ্ছে প্রথমে রুট এক্স, তারপরটা হচ্ছে রুট 1.5 এক্স। তাহলে ভি ওয়ান সমান হবে রুট 1.5 যা হবে তাই ইন্টু ভি, যত গুণ হবে তত। এই এসছে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার মনে হচ্ছে। হলো, তাহলে এই দুটো মোটামুটি হলো। আগের কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা আশা করা যায় দেখেছি। তোমরা তাও একটু দেখে নিও, কোনো কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন আটকে থাকে তো প্লিজ আমাকে পাঠিও, লজ্জা করো না। আমি খালি সেকেন্ড জাস্ট, আরে 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে না, আর পড়ালে তোরা মেরে ফেলবি আমাকে। বলো, বলো, কোনটা বল, কোনটা রে, কোনটা কোনটা? কো- কো- এ- এই এটাই এটাই লাস্টেরটাই, লাস্ট যেটা আমরা করলাম তাই তো। লাস্ট প্রবলেমটা গাড়ি পাহাড়ের অঙ্ক দিয়েছিলাম। হ্যাঁ বলো কি আছে। লাস্ট যেটা, এটা ফিফথ 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 এক্সামটাই গাড়ি পাহাড়ের অঙ্ক, কত নাম্বারটা বল, গাড়ি পাহাড়। 10 নাম্বার। গাড়িতে করে একটি পাহাড়ের দিকে যেতে যেতে যখন পাহাড় থেকে দূরত্ব 3 কিলোমিটার, তখন গাড়ি চালক বন্দুক ছুড়লেন, ওটা। এই বন্দুক ছুড়লেনটা খুব বাজে জিনিস লিখেছি ভাই, বুঝলে। বন্দুক কেউ ছুড়ে দেবে না, বন্দুক ছুড়লে তো বিপদ, বন্দুক থেকে গুলি ছুড়লেন, ঠিক আছে। 10-এরটা তাহলে বলেছে এটা হচ্ছে একটা পাহাড়, এটা হচ্ছে রাস্তা। 345 হলে কি একটা সুযোগ হচ্ছে 345 হলে। 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে, এবার সিম্পল কনসেপ্ট, এই অঙ্কটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। এটা ধর একটা গাড়ি, একদম সিম্পল কনসেপ্ট নিবি, এটা গাড়ি। ধর এই মুহূর্তে ধর এদের মধ্যে দূরত্ব কত দিয়েছে, দাঁড়া ভুলে গেলাম, 3 কিলো। এইটা হচ্ছে ইনিশিয়ালি আমার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, সিম্পল একদম। তাহলে পাতি হচ্ছে 3000 মিটার। এবার এই মুহূর্তে ফায়ার হয়েছে, ঢিসু একটা গুলি হয়েছে। এইবার এ তো এগোচ্ছে, মনে করি এই সমস্ত যখন কোশ্চেন দেবে কতক্ষণ পরে, তাহলে প্রথমেই বলবে মনে করি গুলি ছোড়ার পর, বন্দুক ছোড়া কিন্তু নয় বিজিত, বিজিত এটা বন্দুক ছোড়া নয়, গুলি ছোড়ার টি সেকেন্ড সময় পর পর প্রতিধ্বনি শোনা গেল, প্রতিধ্বনি শোনা গেল। এই কথাটা যখন পরিষ্কার করে আমরা লিখব, তখন কিন্তু ব্রেনে আমাদের সবকিছু অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে প্রথমে এখানে ফায়ার হয়েছে, ফায়ারটা এখানে শব্দ এমনি এমনি করতে করতে চলে গেছে, আবার ব্যাক করে করে এতটা এসছে, তা করতে করতে গাড়ি চলে গেছে এতটা। প্রতিধ্বনি কে শুনবে গো, যে গুলি মেরেছে সে তো শুনবে প্রতিধ্বনি। তাহলে এইটুকু ডিস্টেন্স গেল কে, গাড়ি। আর এই ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্স গেল কে, সাউন্ড। দুজন মিলে গেল কতটা, দুজন মিলে কতটা গেল, 2 × 3 কিলোমিটার।
2 into 3 কিলোমিটার। ইজ দ্যাট ওকে অর নট? বোঝা গেল? তাহলে গাড়ির বেগ যদি ছোট হাতের ভি হয়, তাহলে গাড়ি গেল ছোট হাতের ভি ইন্টু টি। শব্দ গেল বড় হাতের ভি ইন্টু টি। এই যে স্মল ভি টি প্লাস বড় হাতের ভি ইন্টু টি, এই দুটোর যোগফল মানে কি? মানে হচ্ছে যে মুহূর্তে গুলি ছুঁড়েছিল সেখান থেকে পাহাড়ের যে দূরত্ব তার দ্বিগুণ। কারণ শব্দ গিয়ে ব্যাক করে এসছে, আর যতটা ব্যাক করে এসছে ততটা যে গুলি ছুঁড়েছে তার কানটা গেছে, সেটা গাড়ির স্পিডে গেছে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 ইন্টু 3 কিলোমিটার। তার মানে কি? তার মানে হচ্ছে টি ইন্টু ভি প্লাস ভি সমান হচ্ছে 2 ইন্টু 3 কিলোমিটার মানে 3000 মিটার। তাহলে টি সমান হচ্ছে 6000 বাই ভি মানে 300। ও ভালো অ্যান্সার মেলানোর জন্য বলছি নাকি? 300। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা অ্যাড হবে, অ্যাড হবে, অবশ্যই অ্যাড হবে। লাইট হলে আমার দরকার ছিল না, কারণ লাইটের সাথে যোগ করে আমি আর কিছু উজ্জুতি করতে পারি না। সেটা আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম অবশ্যই, যে যদি তোমার লাইটের যে ডপলার ক্রিয়া হয় তার কি এই এত সেকেন্ড অ্যান্সার হবে। দিস ইজ দ্য অ্যান্সার, এটা অ্যান্সার। উদাহরণ থেকে দিয়েছি তো। হুম। না, 340 ধরে করলে কিন্তু কখন কোথায়, না ঠিক হবে না। 340 ধরে করলে হবে না। কে করেছে রে? হ্যাঁ, অ্যান্সার মিলেছে। এই অ্যান্সারটা মিলেছে। কিন্তু তুই বল, কিন্তু এখানে বল, এখানে আমরা আমরা অ্যান্সার কি করে মেলাবো? এই তো কোনো কোথাও তো আমাদের কোনো গন্ডগোল নেই, গাফিলতি নেই, কোনো গাফিলতি নেই এখানে। বলো। 69 ইন্টু 5। এই এই ক্যাল ক্যাল অ্যান্সার কত আসছে বল? দাঁড়া, আমি বই থেকে তুলে দিয়েছি, তোদের বইয়ে আছে একটা। তাই আসবে, এটাই হবে। না, ও তা বলছে না। সৃজন সৃজন তা বলেনি। সৃজন বলছে যে অন্য জায়গায় 340 ধরলে যে অ্যান্সারটা আসছে, যদি 5 যোগ না করে তাহলে অন্য যেই অ্যান্সারের সাথে কোনোভাবে হয়তো সামহাউ ম্যাচ করছে বা একটা মিসম্যাচ হচ্ছে। বাট হোয়াট এভার উই হ্যাভ ডান হিয়ার, হোয়াট এভার উই হ্যাভ রিটেন, এর মধ্যে কোনো কিন্তু ফিজিক্সের ত্রুটি নেই সৃজন বাবু। এখানে একদম পুরো ক্লিয়ার কাট। সো হুম, দুটো দিকেই কিন্তু অ্যাড হবেই। এটা আমরা অনেকবার করেছি, আমিও আমার লাইফে অনেকবার এই অঙ্ক করেছি, এবং করে আমি কিন্তু নাম্বার পেয়েছি, চাপ নেই। সো ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে এইটা হচ্ছে ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাক। বাদ বাকি তোমাদের যা ডাউট থাকবে সেই ডাউট গুলো তোমরা করতে থেকো। কালকে আমরা অবশ্যই একবার বসবো। তো টুমরো উইল সি ইউ। টুমরো আই উইল সি ইউ। মানে এটা মানে দেখে নেবো এরকম ভেবো না, হ্যাঁ।